জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশ ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। পুরো আয়োজন ঘিরে আপনাদের সাথে আছি জানসিন জুথিকা। বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যের সাথে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে ৫ টাকা করে বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। নতুন দাম ১ জুন অর্থাৎ আজ মধ্যরাত থেকে কার্যকর হবে। রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি বিভাগ। পুনর্নির্ধারিত দাম অনুযায়ী এখন থেকে ভোক্তা পর্যায়ে অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং কেরোসিন লিটার প্রতি ১৩৫ টাকায় বিক্রি হবে। এছাড়া অপরিবর্তিত রয়েছে ডিজেলের দাম, যা বিক্রি হবে আগের দাম ১১৫ টাকা লিটারে। এতদিন প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা এবং কেরোসিন লিটার প্রতি ১৩০ টাকায় বিক্রি হচ্ছিল। এদিকে মধ্যরাত থেকে কার্যকর হচ্ছে জ্বালানি তেলের নতুন দাম। এ নিয়ে আরো জানাতে রাজধানীর বিজয় সরণি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহরাব সুমন। সুমন, জ্বালানি তেলের নতুন মূল্য কার্যকর হয়েছে কিনা এবং অকটেন পেট্রোলের দাম বাড়ানো নিয়ে কি বলছেন চালকরা? আপনারা জানেন যে গত ইরান এবং যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধের পর থেকে যে ধরনের জ্বালানি তেলের যে একটা সংকট বাংলাদেশে চলেছিল এবং তার পরিপ্রেক্ষিতে গত মাসের ১৮ই এপ্রিল মূলত ২০ টাকা বৃদ্ধি করে পেট্রোল এবং আপনার অকটেনের দাম ১৪০ টাকা এবং ১৩৫ টাকা করা হয়েছিল। কিন্তু আজ হঠাৎ করেই আবার সেটি বৃদ্ধি করে আরও ৫ টাকা বৃদ্ধি করে সেটি এখন ১৪৫ টাকা এবং ১৪০ টাকা করা হয়েছে। এখনও এটা রাজধানীতে কোনো ধরনের প্রভাব পড়েনি বলে আমরা জানতে পেরেছি। এখন অনেকে জানেও না যে এখানে দাম বাড়ানো হয়েছে কিনা। তবে আমরা কয়েকটি স্টেশনে সেখানে বন্ধ থাকার কারণে এখন যেখানে তেজগাঁওতে এসে আমরা দেখতে পেলাম যে এখানে তেমন কোনো যানবাহনের কোনো ধরনের সারি নেই, কারণ কোরবানির যে ঈদের জন্য সবাই তাদের নিজ গ্রামের বাড়িতে যাওয়ার জন্য রাজধানী অভিমুখে না আসার কারণে হয়তোবা এখন পর্যন্ত কোনো ধরনের আমরা যানজট দেখতে পাচ্ছি না। কিন্তু ঢাকার মধ্যে এখন পর্যন্ত যারা আছেন এরা অনেকেই জানেন না যে জ্বালানি তেলের দাম বৃদ্ধি করা হয়েছে। আমি এর মধ্যেই কয়েকজনের সঙ্গে কথা বলেছি যে ভাই আপনারা জানেন কিনা যে পেট্রোল এবং অকটেন যে লিটার প্রতি ৫ টাকা বৃদ্ধি পেয়েছে, আপনারা জানেন কিনা, এই খবর পেয়ে এখানে এসেছেন কিনা। কিন্তু তারা আমাকে যেটি জানিয়েছে যে না, তারা এখনও জানেনি। আমরা এখানে যারা তেল বিক্রি করছেন পাম্প কর্তৃপক্ষ যেটি জানিয়েছেন, তারা জানতো যে আজকে মধ্যরাত থেকেই জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাবে, কিন্তু এখানে আপনার ডিজেল এবং আপনার যে কেরোসিন সেটি এখনও বৃদ্ধি পাচ্ছে না। আমরা যদি এখন একটু দেখাতে চেষ্টা করি যে আমার দূরে দেখতে পাচ্ছেন যে ৪-৫টি মোটর সাইকেল এখানে আসছে জ্বালানি নিতে। আমি এখানে জিজ্ঞেস করেছিলাম যারা এখানকার কর্মী আছেন যে এখানে এখন পর্যন্ত তেলের কোনো সংকট আছে কিনা। তেলের কোনো সংকট নেই এবং আপনার রীতিমতো এখন যেটি দেখতে পাচ্ছেন ঠিক এভাবেই থাকে, কোনো ধরনের তেলের সংকট না হয়। যে আগে যে দীর্ঘ জ্যাম ছিল যেটি কয়েক কিলোমিটার চলে গিয়েছিল ১২ থেকে ১৩ ঘন্টা, এমনকি ১৪ ঘন্টা ১৫ ঘন্টা পরেও অনেকে জ্বালানি সংগ্রহ করতে পারত, এখন সেটি হচ্ছে না। এখন সর্বোচ্চ ২ থেকে ৩ মিনিটের মধ্যেই সবাই জ্বালানি তেল পাচ্ছে। কিন্তু দাম বৃদ্ধির পরে এখন তাদের প্রতিক্রিয়া কি হবে সেটি যখন সকাল হবে সেটি বোঝা যাবে যে প্রতিক্রিয়া অ্যাকচুয়ালি কি হতে পারে। কিন্তু এখন কোনো ভিড় না থাকায় তেমন কোনো ধরনের প্রভাব পড়ছে না। তবে আমরা যেটি জানি যে জ্বালানি তেলের দাম বৃদ্ধির সাথে সাথে আমাদের দেশে যে দ্রব্যমূল্য সেই দ্রব্যমূল্য বৃদ্ধি পায় এবং বৃদ্ধি পাওয়ার সাথে এই যে যানবাহনের যে দাম সেটি কিলোমিটার প্রতিও বৃদ্ধি পায়। এ কারণে হয়তোবা একটু দুর্ভোগ হতে পারে, কিন্তু এখন পর্যন্ত আমাদের রাজধানীর মধ্যে কোনো ধরনের সংকট নাই বিধায় এখনও কোনো ধরনের প্রবলেম হচ্ছে না। তবে আমরা আরও কথা বলবো, আমরা অনেকের সঙ্গে কথা বলার চেষ্টা করব, দেখি তাদের এখন অভিমত কি। এই যে তেলের দাম বৃদ্ধি পাচ্ছে হঠাৎ করে, এই যে কিছুদিন আগে ১৮ই এপ্রিল, এই ১ মাস ১২ দিনের মধ্যেই যে আবার এই দামটা বৃদ্ধি করা হলো, এখন কেন এটা বৃদ্ধি করা হলো সে ব্যাপারে আমরা কথা বলে জানার চেষ্টা করব। তবে এখনও রাজধানীতে
আমি ইতোমধ্যেই 10 থেকে 12টি ফিলিং স্টেশন ঘুরে দেখেছি যেগুলো ইতোমধ্যে বন্ধ। আমি ওইখানকার যারা গেটম্যান আছে তাদের সঙ্গে কথা বলেছি, এখন বন্ধ কেন, বলল যে তাদের তেলের সরবরাহ নেই এবং যে আপনার ঈদুল আজহা, এই ঈদুল আজহার জন্য এখনও তাদের পাম্পটি বন্ধ রয়েছে। তবে আগামীকাল সকালেই সেই পাম্পগুলো খুলবে এবং সেখান থেকে আমরা আরও বিস্তারিত জানতে পারবো যে তাদের এখন কোনো ধরনের এই জ্বালানি তেলের সংকট আছে কি না। তবে আজ রাত 10টার পরেই আমরা জানতে পেরেছিলাম যে একটি প্রজ্ঞাপনের মাধ্যমে যে জ্বালানি তেল অকটেন এবং পেট্রোলের দাম কিছু 5 টাকা বাড়িয়ে সেটি এখন 145 টাকা অকটেন এবং 140 টাকা পেট্রোল করা হয়েছে। সে ব্যাপারে এখনও কোনো ধরনের যারা গ্রাহক আছে, গ্রাহক পর্যায়ে তাদের কোনো প্রতিক্রিয়া এখন আমরা পাচ্ছি না। তবে অনেকেই বলার চেষ্টা করছে যে হুটহাট করে যদি এটার দাম বাড়ানো হয় তাহলে যাতায়াতের ক্ষেত্রে একটা সমস্যা হবে এবং যে তারা যে নিত্য প্রয়োজনীয় যারা বিশেষ করে ঢাকার মধ্যে রাইড শেয়ার করে চলে তাদের জন্য একটু চলাচল বৃদ্ধি পাবে এবং তাদের এই তেলের দাম বৃদ্ধি পাওয়ার কারণে গ্রাহক পর্যায়ে ওরা তখন ভাড়া বাড়াতে বাধ্য হবে বলে আমাদের জানিয়েছে। তবে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ট্রাক এবং যে প্রাইভেট কারগুলো আছে সেগুলো এখন তাদের জ্বালানি সংগ্রহ করতে আসছে। এই জ্বালানি তেলের সংগ্রহের পরে আমরা বিস্তারিত জানতে পারবো যে এখন এই তেলের দাম কেন বৃদ্ধি করা হলো এবং খুচরা পর্যায়ে এখন যেটি 45 টাকা এবং 140 টাকা করা হচ্ছে এতে গ্রাহকদের কি কি সমস্যা হচ্ছে সে ব্যাপারে আমরা জানার চেষ্টা করব। এই ছিল আমার কাছে তেজগাঁ সাউদার্ন ফিলিং স্টেশন থেকে সবশেষ তথ্য। বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন মেহরাব সুমন। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সামনে কঠিন ও গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে। এ সময় দায়িত্বহীনতা বা আত্মতুষ্টির সুযোগ নেই। ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ ও নিবেদিত হয়ে কাজ করতে হবে। রোববার বিকেলে রাজধানীর খামারবাড়িতে কেআইবি মিলনায়তনে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনার সভায় তিনি বলেন, বিএনপির কাছে মানুষের প্রত্যাশা অনেক, তাই সেই প্রত্যাশা পূরণ করতে হবে। প্রধানমন্ত্রী বলেন, জিয়াউর রহমান যেভাবে দেশ গঠন করতে চেয়েছিলেন বর্তমান সরকারও সেই লক্ষ্য সামনে রেখে কাজ করছে। নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দলের সবাইকে আরও সক্রিয়ভাবে এগিয়ে আসার আহ্বানও জানান তিনি। বক্তব্যে তিনি আরও বলেন, সামাজিক, ধর্মীয় ও পারিবারিক মূল্যবোধের ঘাটতি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। শিশুদের মধ্যে মূল্যবোধ গড়ে তুলতে তথ্য ও শিক্ষা মন্ত্রণালয়কে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। আমাদের সামনে প্রথমত একটি অত্যন্ত কঠিন সময় অপেক্ষা করছে। আমাদের সামনে একই সাথে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে। এই সময়টিতে, এই গুরুত্বপূর্ণ এবং কঠিন সময়ে আমাদের হেসে খেলে চলে গেলে খুব বড় ক্ষতি হয়ে যাবে। ক্ষতি কার হবে? ক্ষতি আপনার হয়তো হবে না, ক্ষতিটি হবে দেশের, ক্ষতিটি হবে আপনার ভবিষ্যৎ প্রজন্মের। অর্থাৎ ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু আপনারই উত্তরাধিকার। তারা সন্ত্রাসীদের অভয়ারণ্য হিসেবে পরিচিত চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে আর কোনো সন্ত্রাসী থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি বলেছেন, সন্ত্রাসীদের নির্মূলে সরকার পরিকল্পিত ও সাঁড়াশি অভিযান চালাবে। রোববার সকালে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজিরবিহীন উপস্থিতিতে জঙ্গল সলিমপুর পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় সেখানে স্থাপিত যৌথ বাহিনীর অস্থায়ী ক্যাম্পে প্রায় 1 ঘন্টা বৈঠক করেন। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন তিনি। বলেন, বিগত 17 বছরের রাজনীতির দুর্বৃত্তায়নের মাধ্যমে রাষ্ট্রের মধ্যে দুর্বৃত্তের একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয়েছে। জঙ্গল সলিমপুর তারই একটি নমুনা। জঙ্গল সলিমপুরে বসতি গড়া সাধারণ বাসিন্দাদের এখনই উচ্ছেদ করা হচ্ছে না বলে আশ্বস্ত করেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা অবাক হয়ে গেলাম যে রাষ্ট্রের বিরুদ্ধে চ্যালেঞ্জ ঘোষণা করার মতো সন্ত্রাসীদের দুঃসাহস কিভাবে হলো। তারা এই রাস্তা কেটে ভেকু নিয়ে এসে, বুলডোজার নিয়ে এসে রেবের আন্ডার কনস্ট্রাকশন ক্যাম্প ভেঙে দেওয়ার সাহসটা কোত্থেকে পায়? তাদের সাথে কারা জড়িত? এই জায়গার জমি দখলের সাথে কারা জড়িত? এগুলো আমরা এখন ফাইন্ড আউট করেছি।
জামায়াতের অনেকে গুপ্ত চাঁদাবাজিতে জড়িত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেন, ধর্মের নামে ধোঁকা দেয়া জনগণ পছন্দ করে না। রোববার সকালে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে জাসাস আয়োজিত আলোচনা সভায় তিনি আরও বলেন, সরকারের যৌক্তিক সমালোচনা দোষের নয়, তবে কুৎসা রটানো অনুচিত। ধর্মের নামে রাজনীতি করেন, সব নাকি পবিত্র মানুষ। এখানে যেমন তারা গুপ্ত রাজনীতি করেছে, ছাত্রলীগের মধ্যে, আওয়ামী লীগের মধ্যে ঢুকে থেকে গুপ্ত রাজনীতি করেছে, অনেক গুপ্ত চাঁদাবাজও জামাতের মধ্যে আশ্রয় নিয়ে আছে। আপনারা একটু আরবি শব্দ ব্যবহার করেন, চাঁদাবাজের অন্যান্য তো চাঁদাবাজি বলে, আপনারা সেটা না বলে আপনারা হাদিয়াবাজি করেন। দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির পেছনে সরকার দলীয় নেতা কর্মীরা দায়ী। এজন্য প্রশাসন তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে পারছে না বলে অভিযোগ করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা ও জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। রোববার দুপুরে কুমিল্লার 14 গ্রাম উপজেলা জামায়াতের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও গণসংবর্ধনা অনুষ্ঠানে কথা বলেন তিনি। আইন শৃঙ্খলা পরিস্থিতি আনফর্চুনেটলি গ্রাজুয়ালি আরও অবনতি করছে। আপনারা দেখেছেন বেশ কিছু শিশু মারা গেছে, র্যাপ কেস হচ্ছে, মামলা হচ্ছে। এটা একেবারেই অপ্রত্যাশিত। এর প্রধান কারণ হচ্ছে সরকারি দলের লোকেরাই এগুলোর সাথে জড়িত। যেহেতু সরকারি দলের লোকেরা জড়িত, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনেক সময় তাদের সাথে যে কঠোর আচরণ করা দরকার সেই আচরণটা তারা করতে পারছে। আমরা পার্লামেন্টে সেই ইস্যুটাকে নিয়ে আসবো এবং পার্লামেন্টের বাইরেও যেহেতু যারা সরকার গঠন করছে এরা একসাথে কাজ করেছে, আমাদের কথা বলার সুযোগ আছে। আমরা তাদের সাথে আলোচনা করে এই ব্যাপারে আরও কীভাবে শক্ত ভূমিকা পালন করা যায় সেটা করার জন্য আমরা চেষ্টা করি। আরএফএল ওয়াটার পাম্পের রোটর এখন আরও উন্নত, ফলে অল্প সময়ে ওঠে অধিক পানি আর বিদ্যুৎ সাশ্রয় হয় 20% পর্যন্ত। আরএফএল ওয়াটার পাম্প অন করলেই পানির তুফান। এবার রাজধানীর আদ্দিন হাসপাতালে অভিযান চালিয়েছে দক্ষিণ সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। সেখানে অস্বাস্থ্যকর পরিবেশ পাওয়ায় 3 লাখ টাকা জরিমানা করা হয়েছে। রোববার সন্ধ্যায় হাসপাতালটি অভিযান শেষে এই তথ্য জানান দক্ষিণ সিটির ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম। এর মধ্যে নিরাপদ খাদ্য আইনে 2 লাখ ও ভোক্তা অধিকার আইনে 1 লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় হাসপাতালটির বেকারি বন্ধ ছিল বলেও জানান তিনি। এদিকে আজও সংবাদ সংগ্রহ করতে গেলে গণমাধ্যম কর্মীদের বাধা দেয় হাসপাতালের কর্মকর্তা কর্মচারীরা। কিছু বিষয় আমাদের কাছে একটু অ্যানোমালি ধরা পড়েছে। আমরা সেই সমস্ত বিষয় আমলে নিয়ে আমরা নিরাপদ খাদ্য আইন অনুযায়ী 2 লক্ষ টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী 1 লক্ষ টাকা, মোট 3 লক্ষ টাকা আমরা জরিমানা দণ্ড আরোপ করেছি। রোববার সকাল 8টা পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে আরও 2 শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে 1 শিশু ও বরিশালে 1 শিশুর মৃত্যু হয়েছে। এছাড়াও একই সময় হাম ও উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও 1181 জন। স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া এক প্রতিবেদনে তথ্য জানানো হয়। এতে বলা হয় 24 ঘন্টায় সন্দেহজনক হাম রোগের সংখ্যা 1324 এবং হাম শনাক্ত হয়েছে 53 জনের শরীরে। আর হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন 791 জন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত 15 মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হামে মৃত্যু হয়েছে 495 জনের, আর নিশ্চিত হামে মারা গেছে 90 জন। এ সময়ের মধ্যে সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন 56,886 জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে 52,841 জন ছাড়পত্র পেয়েছেন। নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে অতিরিক্ত কোরবানির বর্জ্য অপসারণ করা হয়েছে বলে দাবি করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। বলেন, গেল 3 দিনে 36,086 টন কোরবানির বর্জ্য অপসারণ করে মাতুয়াইলে ডাম্পিং করা হয়েছে। নগর ভবন অডিটোরিয়ামে কোরবানির পশু ও হাটের বর্জ্য অপসারণ সংক্রান্ত প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, এবছর দক্ষিণ সিটির 75টি ওয়ার্ডে 17,000 কোরবানির পশু জবাই হয়েছে। এ সময় 13,400 কর্মী বর্জ্য ব্যবস্থাপনায় নিয়োজিত ছিলেন। তবে হাটের ইজারাদাররা নির্ধারিত সময়ে বর্জ্য অপসারণ করেনি বলেও জানান তিনি। আগামীতে হাটের বর্জ্য অপসারণে কঠোর আইন প্রয়োগ ও জামানত বাজেয়াপ্ত করার পাশাপাশি উল্লেখযোগ্য হারে জামানত বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান
ডিএসসিসি প্রশাসক। ঈদের দিন থেকে গতকাল 30শে মে রাত 12টা পর্যন্ত আমরা মোট 36,086 টন বর্জ্য মাত্রায় ল্যান্ডফিলে চূড়ান্ত ডাম্পিং করেছি। অর্থাৎ আমরা নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়েও বেশি বর্জ্য অপসারণ করতে সক্ষম হয়েছি। এবার সারা দেশে 56.5 লাখ চামড়া সংরক্ষিত হয়েছে, যা সরকারের প্রত্যাশার চেয়ে বেশি বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। রোববার বিকেলে সিলেটে বিএনপি আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীর আলোচনা সভা শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। জানান, ভবিষ্যতে বিভাগীয় শহরগুলোতে স্লটার হাউস তৈরি করা হবে। প্রায় 56,50,000-এর বেশি চামড়া ইতিমধ্যে সংরক্ষিত হয়েছে, এই তথ্য আমাদের হাতে এসেছে সারা দেশব্যাপী। এরপরেও আমরা আরো কিছু সংরক্ষণের আশা করছি। যেমন শুধু সিলেটে আমরা 85,000 চামড়া পেয়েছি, 85,000। এটি আমাদের প্রত্যাশাকে ছাড়িয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ। প্রয়োজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি শেষে কর্মস্থলে যোগ দিতে রাজধানীতে ফিরতে শুরু করেছেন সাধারণ মানুষ। রোববার সকাল থেকে কমলাপুর রেল স্টেশনে ভিড় ছিল ঢাকামুখী মানুষের। তবে ঢাকা ছাড়ার ক্ষেত্রে ট্রেনের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের। কাঙ্ক্ষিত ট্রেন না পেয়ে কমলাপুর স্টেশন ম্যানেজারকে অবরুদ্ধ করেন যাত্রীরা। যদিও বিষয়টিকে বিপর্যয় বলতে নারাজ রেল সচিব। এদিকে অনেকটাই স্বস্তির যাত্রা ছিল সড়কপথে। সঠিক সময় দেশের বিভিন্ন জেলা থেকে ছেড়ে আসা বাসগুলো মহাখালী টার্মিনালে পৌঁছেছে নির্দিষ্ট সময়। সড়কপথে এমন স্বস্তির যাত্রায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন যাত্রীরা। ঈদের ছুটি শেষে রাজধানীমুখী যাত্রীদের নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন নৌ প্রতিমন্ত্রী রাজীব আহসান। রোববার রাত 8টার দিকে বরিশাল নদী বন্দর পরিদর্শনে এসে তিনি এই কথা বলেন। এ সময় বিভিন্ন লঞ্চ ঘুরে দেখেন তিনি। পরে নৌ প্রতিমন্ত্রী জানান, লঞ্চে বাড়তি ভাড়া নেয়ার কোনো অভিযোগ পাওয়া যায়নি। একই সাথে এবারের নৌপথে ঈদ যাত্রা স্বস্তিদায়ক, নিরাপদ ও শান্তিপূর্ণভাবে শেষ হবে বলেও আশা ব্যক্ত করেন নৌ প্রতিমন্ত্রী। নিরাপদের এবং শান্তিপূর্ণভাবেই ইনশাল্লাহ শেষ হয়েছে এবং শেষ হবে। আর বরিশাল আধুনিক লঞ্চ টার্মিনাল তৈরি হচ্ছে। আগামী মাস দুয়েকের মধ্যে আমার ধারণা যে পুরোটা কমপ্লিট হয়ে যাবে এবং এইখানে যে পরিমাণ ব্যবস্থাপনার সিস্টেমটা চালু হচ্ছে তাতে কোনো জাহাজের বাড়তি কিংবা কোনো প্যাসেঞ্জারের হাঁটা চলা বা তার স্বাভাবিক চলাফেরায় কোনো ব্যাঘাত ঘটবে বলে আশা করি না। নেত্রকোনায় অটোরিকশা বাস সংঘর্ষে মা ও 2 মেয়ে সহ 4 জন নিহত হয়েছেন। এ নিয়ে দেশের 8 জেলায় 12 জনের মৃত্যু হয়েছে সড়ক দুর্ঘটনায়। রোববার সকালে অটোরিকশায় করে 2 মেয়েকে নিয়ে 40 বাবার বাড়ি যাচ্ছিলেন নূরজাহান। পথে বাইপাস এলাকায় ময়মনসিংহ থেকে ছেড়ে আসা নেত্রকোনাগামী লোকাল বাসের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে প্রাণ যায় নূরজাহান ও 1 মেয়ের। পরে হাসপাতালে নিলে আরেক মেয়েকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। কুষ্টিয়ার মিরপুরে সেনা সদস্য বহনকারী বাসের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে 1 বাস যাত্রী নিহত হয়েছেন। এতে 42 সেনা সদস্য সহ অন্তত 50 জন আহত হন। টাঙ্গাইলের ভুয়াপুরের বাস মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল চালক ঘটনাস্থলে নিহত হয়। যশোরের মনিরামপুর মোটরসাইকেল ঘটনায় মৃত্যু হয় 2 জনের। রাতে উপজেলার রাজগঞ্জ তালতলা সড়কের তালতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এদিকে চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বাস উল্টে 1 নারী নিহত হন। আহত হন বেশ কয়েকজন। এছাড়াও দিনাজপুরের নবাবগঞ্জে বাসের ধাক্কায় 1 নারী, চাঁদপুর সদরের বাগাদিতে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী, এসএসসি পরীক্ষার্থী এবং চুয়াডাঙ্গায় 1 স্কুল ছাত্র নিহত হওয়ার খবর পাওয়া গেছে। 2 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে রামিসা হত্যা ও ধর্ষণ মামলার বিচার শুরু হচ্ছে সোমবার। এই মামলায় আসামির সর্বোচ্চ শাস্তি চাইবে রাষ্ট্রপক্ষ। রোববার সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদের চেক বিতরণ অনুষ্ঠানে কথা বলেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। আমি বলেছিলাম 1 সপ্তাহের মধ্যে চার্জশিট হবে। আলহামদুলিল্লাহ আমরা 1 সপ্তাহের মধ্যে চার্জশিট দিতে পেরেছি সঠিকভাবে। বাকিটা আদালতের কাজ, আদালতকে আমরা সহযোগিতা করব। আদালত চার্জশিট পাওয়ার
পরেই আগামীকাল কোর্ট খুলবে, আদালত খুলবে, সেখানে প্রথম দিনেই এই মামলাটার গুরুত্ব বিবেচনা করে শুনানির জন্য রেখেছেন। এটা আদালতের এখতিয়ার। আমরা শুধু আদালতের কাছে প্রার্থনা করতে পারি। আমরা প্রার্থনা করব সর্বোচ্চ সাজা, বাকিটা আদালত যেটা ন্যায় বিচারের স্বার্থে মনে করবেন সেটাই করবেন। খুলনায় ট্রিপল মার্ডারের ঘটনায় রফিকুল ইসলাম নামে একজনকে আসামি করে সোনাডাঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। রোববার সোনাডাঙ্গা থানায় মৃত শিশুদের পিতা মোহাম্মদ মাসুম ব্যাপারী বাদী হয়ে এ মামলা দায়ের করেন। এ ঘটনায় আসামিকে গ্রেফতার করতে না পারলেও তার বর্তমান স্ত্রী ফাতেমা আক্তার মেরিকে আটক করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে নিহত নানি ও 2 নাতির মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এর আগে শনিবার সন্ধ্যায় খুলনার সোনাডাঙ্গা একটি ভাড়া বাসা থেকে নানি ও 2 নাতির লাশ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাদের শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। পিরোজপুরে আলাদা 2টি স্থান থেকে 2 যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঠবাড়িয়া উপজেলার আমরাগাছিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত 2 জনের নাম আব্দুর রশিদ ও সাগর। স্থানীয়রা জানান শনিবার রাত 11টার দিকে আব্দুর রশিদকে নিজ বাড়ি থেকে ডেকে নেওয়া হয়। রোববার সকালে নেহালিয়া মাদ্রাসা এলাকায় তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে আলাদা স্থান থেকে একই এলাকার সাগর নামে আরেক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছেন স্থানীয়রা। পুলিশ বলছে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে কাজ চলছে। প্রাথমিক সুরতহালে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যাচ্ছে না। পিলার ব্যবসার সঙ্গে যারা জড়িত থাকে তারা যে বিভিন্ন মাটি কাটলে হয়তো এই 2 জন একই ঘটনার সঙ্গে সম্পৃক্ত। এই 2 জন পিলার কাটার থেকেই তাদের হয়তো পাড় ভেঙে যে তাদের মৃত্যু ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নোয়াখালীর বেগমগঞ্জে জুবায়ের হোসেন রাকিব হত্যার ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। রোববার বেলা 10:30 থেকে উপজেলার শরীফপুর ইউনিয়নের খানপুর গ্রামে সন্দেহভাজন হামলাকারীদের 5টি ঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। নিহত রাকিব একই ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডের খানপুর গ্রামের ভোলাগাজী বাড়ির সৌদি প্রবাসী মোহাম্মদ হানিফের ছেলে। স্থানীয়রা জানায় রাকিবের স্বজন ও উত্তেজিত লোকজন এই হামলা চালায়। খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এদিকে রাকিব হত্যা এবং পরবর্তী হামলা অগ্নিসংযোগের ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানিয়েছেন বেগমগঞ্জ থানার ওসি মোহাম্মদ শামসুজ্জামান। চাঁপাইনবাবগঞ্জের পানিতে ডুবে সাফি ও জুবায়ের নামের 2 চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে এই দুর্ঘটনা ঘটে। জানা যায় এক চাচার সাথে তার 4 চাচাতো ভাই মিলে নদীতে গোসল করতে যায়। এ সময় সাফি ও জুবায়ের আগেই নদীতে নেমে পড়ে এবং পানির নিচে তলিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের মরদেহ উদ্ধার করে। নিহত সাফি রানহাটি উচ্চ বিদ্যালয় ও জুবায়ের দিনাজপুরের একটি মাধ্যমিক বিদ্যালয়ে 8ম শ্রেণীর ছাত্র ছিল। রাঙামাটিতে যাত্রীবাহী একটি ইঞ্জিন চালিত ছোট নৌকা ডুবির ঘটনায় 8 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে ওবায়দুল্লাহ নামে এক যুবক এখনও নিখোঁজ রয়েছেন। রোববার বিকেলের বরকল উপজেলার আইমাছড়া ইউনিয়ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে কাজ করছে স্থানীয়রা। জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব বিষয়টি নিশ্চিত করেন। স্থানীয়রা জানান 9 জন যাত্রী নিয়ে নৌকাটি আম বাগান এলাকা থেকে বাঙ্গালটিলার উদ্দেশ্যে যাচ্ছিল। পথে নদীতে ভাসমান একটি গাছের গুড়ির সঙ্গে ধাক্কা লেগে নৌকাটি ডুবে যায়। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা নৌকায় থাকা 8 জনকে জীবিত উদ্ধার করে। ধারণা করা হচ্ছে সাঁতার না জানায় ওই যুবক নদীর পানিতে তলিয়ে যায়। স্থানীয়রা বিভিন্ন স্থানে তল্লাশি চালালেও সন্ধ্যা পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। ঈদের 4র্থ দিনেও রাজধানী সহ দেশের বিভিন্ন পর্যটন কেন্দ্রে মানুষের উপচে পড়া ভিড়।
রাজধানীর চিড়িয়াখানায় শিশুদের উপস্থিতি চোখে পড়ার মতো। দিনভর ভ্যাপসা গরম আর তপ্ত রোদ উপেক্ষা করে খাঁচায় বন্দি বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী দেখতে ভিড় জমান দর্শনার্থীরা। তবে চিড়িয়াখানায় এবার সবচেয়ে বড় চমক বিরল অ্যালবিনো প্রজাতির সাদা মহিষটি। আন্তর্জাতিক গণমাধ্যমে ঝড় তোলা এই নতুন অতিথিকে এক পলক দেখতে এদিন ভিড় করেন অনেকেই। বিভিন্ন প্রাণী ও তাদের আচরণ সম্পর্কে অনেক অভিভাবককে তাদের সন্তানকে ধারণা দিতে দেখা যায়। যান্ত্রিক শহরে ইট পাথরের কাঠামোর বাইরে পরিবারের সদস্যদের নিয়ে প্রকৃতির মাঝে কাটানো এই আনন্দঘন মুহূর্তগুলোই যেন পূর্ণতা দিচ্ছে নগরবাসীর ঈদ উৎসবকে। প্রথমে হরিণ দেখছিলাম, তারপর মনে হয় মাংকি দেখছিলাম, জেব্রা দেখছি, মহিষ দেখছি। গরম, তারপরে বাচ্চাদের বায়না, ঘুরতে যেতে হবে চিড়িয়াখানায়, বাঘ দেখবে। বাঘ, সিংহ, জিরাফ, কুমির আর ডোনাল্ড ট্রাম্প। মূলত বাচ্চারা ডোনাল্ড ট্রাম্পের নাম শুনছে, দেখার জন্য খুব উদ্বেগ হয়েছিল যে বাবা চলো একটু দেখতে যাই আর কি। দ্বিতীয় দিনের মতো দেশে ফিরছেন হাজিরা। রবিবার দুপুর পর্যন্ত জেদ্দা থেকে 7টি ফিরতি ফ্লাইটে ঢাকায় পৌঁছেছেন 2,951 জন। এর আগে প্রথম দিন 7,000 হাজি দেশে ফিরেছেন। সরকারি ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করলেও প্যাকেজের উচ্চ মূল্য ও বেসরকারি এজেন্সির অব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ জানিয়েছেন অনেকে। রোববার সকাল থেকেই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কয়েকটি ডেডিকেটেড হজ ফ্লাইট অবতরণ করেছে। হজের সরকারি ওয়েবসাইটের ড্যাশবোর্ডের সবশেষ তথ্য অনুযায়ী আজকে আসা 7টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে 416 জন, সৌদি এয়ারলাইন্সের 3টি ফ্লাইটে 1,268 জন এবং ফ্লাইনাসের 3টি ফ্লাইটে 1,267 জন হাজি দেশে ফিরেছেন। এর আগে গত শনিবার প্রথম দিনে 15টি ফ্লাইটে দেশে ফেরেন 6,220 জন হাজি। আগামী 30 জুন পর্যন্ত হাজিদের এই প্রত্যাবর্তন প্রক্রিয়া বিরতিহীনভাবে চলবে। এদিকে ধর্ম মন্ত্রণালয়ের অফিসিয়াল বুলেটিন অনুযায়ী এবছর পবিত্র হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত 37 বাংলাদেশি হাজি ইন্তেকাল করেছেন এবং 26 জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আমার পরিবারবর্গ এবং সমস্ত মুসলিম পরিবারবর্গ, সারা বিশ্বের মুসলিম, সারা বিশ্বের হাজিরা এবং আমার বাংলাদেশের আপামর জনগণের জন্য আমি দোয়া করেছি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। হাজরা আসওয়াদ পাথর আমি 10 বার চুমা দিয়েছি এবং তাওয়াফ করছি 42 বার এবং কবর জিয়ারত করছি। আমি 7 দিন ছিলাম, 35 বার আর কি। সবার জন্য দোয়া করা হয়েছে, আমাদের যত বাংলাদেশের যত মুসলিম সারা বিশ্বের ভাই বোনের জন্য দোয়া করা হয়েছে। খাবার দাবার এজেন্সি ছাড়াও সৌদি সরকার আমাদেরকে পর্যাপ্ত পানি, খেজুর, অন্যান্য খাবার প্রতিদিন এত খাবার দিত যে খাবারের জন্য চিন্তা করতে হতো না। ভিসা কার্যক্রম ত্বরান্বিত করতে সোমবার থেকে 2 কর্মদিবসের মধ্যে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করার ঘোষণা দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। রোববার দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে দেয়া পোস্টে তথ্য জানানো হয়। দূতাবাস জানায় সোমবার থেকে 2 কর্মদিবসের মধ্যে অভিবাসী ক্যাটাগরির ভিসার প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এ বিষয়ে আরও তথ্য জানাতে দূতাবাসের ওয়েবসাইটে ভিজিট করার আহ্বান জানানো হয়েছে। স্থায়ী যুদ্ধবিরতি চুক্তির জন্য বেশ কয়েকটি শর্ত পরিবর্তন করে ইরানের জন্য আরও কঠোর শর্ত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সূত্রের বরাতে এমন খবর প্রকাশ করেছে CNN। সূত্রের তথ্য বলছে, পারমাণবিক ইস্যু এবং হরমুজ প্রণালী ঘিরে আরও কঠোর ভাষায় শর্তগুলো যুক্ত করা হয়েছে। এর আগে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, চুক্তি না হলে ইরানের বিরুদ্ধে পুনরায় হামলা শুরু করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। এই অবস্থায় নিজেদের জনগণের অধিকার সুরক্ষিত না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চুক্তি করবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ইরানের শীর্ষ আলোচক বাঘের গালিবাফ। অন্যদিকে ইরানের শর্ত উপেক্ষা করে লেবাননে আগ্রাসনের মাত্রা বাড়াতে IDF-কে নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অবশেষে পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন করতে যাচ্ছে পশ্চিমবঙ্গের বিজেপি সরকার। লোকভবনে সোমবার 11টায় মন্ত্রী পদে শপথ নেবেন আরও 35 বিজেপি বিধায়ক। শপথ বাক্য পাঠ করাবেন রাজ্যপাল RN রবি।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। এতে করে মুখ্যমন্ত্রী সহ বর্তমানে থাকা 6 সদস্যের মন্ত্রিসভায় আরও 35 জন যুক্ত হবেন। ফলে মন্ত্রিসভার মোট সদস্য সংখ্যা দাঁড়াবে 41 জনে। 4 মে তৃণমূলকে পরাজিত করে প্রথমবারের মতো বাংলার ক্ষমতায় আসে বিজেপি। 9 মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রী পদে শপথ নেন শুভেন্দু। তার সঙ্গে আরও 5 মন্ত্রীও শপথ গ্রহণ করেন। সেই সময় থেকেই শুভেন্দুর মন্ত্রিসভার সম্প্রসারণ নিয়ে জোর আলোচনা চলছিল। অবশেষে জুন মাসের প্রথম দিনেই সেই প্রক্রিয়া সম্পন্ন করতে চলেছে বিজেপি। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে একটি কারখানায় রাসায়নিক ট্যাঙ্ক বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে 11 জনে দাঁড়িয়েছে। ইতোমধ্যে নিখোঁজ 9 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। গত মঙ্গলবার নিপ্পন ডাইনোওয়েভ প্যাকেজিং এর একটি কারখানায় হোয়াইট লিকার বা কাগজের মণ্ড তৈরিতে ব্যবহৃত সোডিয়াম হাইড্রক্সাইড ও সোডিয়াম সালফাইডের রাসায়নিক দ্রবণ ভর্তি একটি ট্যাঙ্ক বিস্ফোরিত হয়েছে। সে সময় 2 জনের মৃত্যুর খবর নিশ্চিত করে কর্তৃপক্ষ। সপ্তাহ জুড়ে তল্লাশি অব্যাহত ছিল। ঘটনাস্থলের চারপাশ ড্রোন উড়িয়ে এবং ধ্বংসস্তূপে তল্লাশি চালিয়ে নিখোঁজদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া ফেটে যাওয়া ট্যাঙ্ক থেকে প্রায় 9 লাখ গ্যালন তরল রাসায়নিক নিকটবর্তী কলম্বিয়া নদীতে প্রবেশ করেছে। কঙ্গোতে ইবোলায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 246 জনে। আর এই মরণ ব্যাধিতে আক্রান্তের সংখ্যা 1000 ছাড়িয়েছে বেশি। এর মধ্যে প্রতিবেশী দেশ উগান্ডায় ইবোলায় আক্রান্ত হয়েছেন আরও 9 জন এবং মৃত্যু হয়েছে 1 জনের। এদিকে কঙ্গোতে ভয়াবহ ভাইরাসের দ্রুত বিস্তার গভীর উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি করছে বলে সতর্ক করেছে চিকিৎসা বিষয়ক দাতব্য সংস্থা মেডসাস অফ ফ্রন্টিয়ার MSF। সংস্থাটির উপপরিচালক বলেন, ইতুরি প্রদেশে ইবোলা রোগের প্রাদুর্ভাব ঘোষণার 2 সপ্তাহ পর পরিস্থিতি অনেক উদ্বেগজনক। এর আগে কখনো কোনো ইবোল প্রাদুর্ভাব ঘোষণার এত অল্প সময়ের মধ্যে এত বেশি রোগী শনাক্ত হয়নি। এদিকে ইবোলায় আক্রান্তদের চিকিৎসা নিতে এবং নিরাপদ দাফন কার্য সম্পাদনের আহ্বান জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানোম গ্রেব্রিয়াসিস। এদিকে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পর সমর্থকদের মাত্রাতিরিক্ত উদযাপনে সহিংস সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় কোনো আহতদের খবর পাওয়া যায়নি। তবে বিবিসির প্রতিবেদন অনুযায়ী 400 বেশি পাগল সমর্থককে আটক করে ফ্রান্স পুলিশ। এর আগে ফাইনাল শেষে উদযাপন করতে আইফেল টাওয়ারের সামনে আতশবাজি জ্বালিয়ে আনন্দে মাতেন পিএসজি সমর্থকরা। আর্ক দে ট্রিয়ম্ফের কাছে শখানেক ভক্ত আতশবাজি জ্বালানোর পাশাপাশি গাড়ির হর্ন বাজিয়ে উদযাপন মিছিল করে। এছাড়া শ্যাম্প এলিসিসে 20,000-এর মতো মানুষ জড়ো হলে ভিড় নিয়ন্ত্রণে কাজ করে পুলিশ। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে টিয়ার গ্যাস নিক্ষেপ এবং বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে আইন শৃঙ্খলা বাহিনী। রয়টার্সের তথ্যমতে পিএসজির পার্ক দে প্রিন্সেস স্টেডিয়ামের চারপাশে উত্তেজনা ও ছোটখাটো সংঘর্ষ ঘটে, যেখানে 40,000-এর বেশি মানুষ জায়ান্ট স্ক্রিনে ক্লাবটির টানা দ্বিতীয় শিরোপা জয় উপভোগ করে। এর ফলে ফ্রান্সের রাজধানীতে 22,000 পুলিশ মোতায়েন করা হয়। গত বছর প্রথমবার পিএসজি চ্যাম্পিয়ন্স লিগ জেতার পর পুলিশ এবং সমর্থকদের মধ্যে সংঘর্ষে 2 জন মারা যায় এবং প্রায় 200 জন আহত হয়। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।